জাস্ট একটু কাম ওয়েতে টিপস ট্রিক্স ফলো করে যদি আপনারা আইএলটিএস রিডিং সলভ করেন, রিডিং ইজ লাইক এ গেম। আমি আজকে ঝটপট কিছু টিপস ট্রিক্স প্রথমে আপনাদের সাথে শেয়ার করব, তারপর আমি এই প্যাসেজটা, এটা ক্যামব্রিজের একটা প্যাসেজ, আমার ঠিক মনে পড়ছে না এটা কত নম্বর ক্যামব্রিজের প্যাসেজ। সো সেই ক্যামব্রিজের প্যাসেজ থেকে আমি একটা লিস্ট অফ হেডিং আপনাদেরকে সলভ করে দেখাবো যে আমি আসলে কিভাবে টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আমার চ্যানেলে নতুন একটা কন্টেন্ট আপলোড করছি। আসলে ডেনমার্কে আসার পরে অনেক ব্যস্ততার জন্য খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারিনি। তো খুব রিসেন্ট আমার নতুন ব্যাচ আসতে যাচ্ছে, সেটা নিয়ে একটু আমি ঝটপট ইনফরমেশন দিয়ে দিই। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোডেড হয়ে গিয়েছে। আমার ক্যাম্পাসের ট্যুর দিতে দিতে আমি আমার আপকামিং ব্যাচ নিয়ে কথা বলেছি এবং আবারও বলে দিই, আমার ব্যাচের সিট খুবই লিমিটেড, শুধুমাত্র 7 থেকে 10 জন স্টুডেন্ট নিয়ে আমি আমার প্রত্যেকটা ব্যাচ করি এবং সেই ব্যাচের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে মিড অফ মে। সো মেয়ের মাঝামাঝিতে আমি অ্যাডমিশন ক্লোজ করে দিব। সো যারা অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে আইএলটিএস উইথ তন্নি, আমার ফেসবুক পেজেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি চান যে আমার সাথে ওভার ফোন কথা বলে ডিটেলস জানতে চান সেটাও আপনারা করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট দিলেই আসলে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি, আজকে আমি আসলে কী নিয়ে কথা বলবো। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি এখন থেকে আইএলটিএসের বিভিন্ন মডিউল রিলেটেড, কোশ্চেনের প্যাটার্ন রিলেটেড ভিডিও আপলোড দিব, যে কোন কোশ্চেন আসলে কিভাবে সলভ করতে হয়, আমি আসলে কিভাবে আমার প্রিপারেশনটাকে কমপ্লিট করেছিলাম এবং একটা ভালো ব্যান্ড স্কোর পেয়েছিলাম, যার জন্য আসলে আমি এখন ইউরোপের র্যাঙ্কড ইউনিভার্সিটিতে পড়তে পারছি। আমি পড়ালেখা করছি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে, যেটা ডেনমার্কের 1 নম্বর ইউনিভার্সিটি। যাই হোক, সো আজকে আমি কথা বলবো আইএলটিএস রিডিংয়ের আরেকটা কঠিন টপিক নিয়ে, সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। অনেক বেশি পরিমাণে টেনশন থাকে এটা নিয়ে যে লিস্ট অফ হেডিং আসলে কিভাবে সলভ করব। লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে অনেক কনফিউশন ক্রিয়েট হয়, কারণ লিস্ট অফ হেডিংয়ে যেই পয়েন্টগুলো দেয়া থাকে, পয়েন্টগুলো অনেকের কাছে পড়তে গেলে অনেকে অনেক কনফিউজড হয়ে যায় যে পয়েন্টগুলো আসলে কিভাবে সলভ করব, কোন ওয়ার্ডটার দিকে খেয়াল রাখবো, কোন দিকে ফোকাস রাখতে হবে, আমি কি প্যারা আগে পড়বো নাকি কোশ্চেন আগে পড়বো, অনেক ধরনের কথাবার্তা থাকে। সো আমি আজকে ঝটপট কিছু টিপস ট্রিক্স প্রথমে আপনাদের সাথে শেয়ার করব, তারপর আমি এই প্যাসেজটা, এটা ক্যামব্রিজের একটা প্যাসেজ, আমার ঠিক মনে পড়ছে না এটা কত নম্বর ক্যামব্রিজের প্যাসেজ। সো সেই ক্যামব্রিজের প্যাসেজ থেকে আমি একটা লিস্ট অফ হেডিং আপনাদেরকে সলভ করে দেখাবো যে আমি আসলে কিভাবে টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে সলভ করি। এছাড়াও আমার চ্যানেলে অলরেডি 1 ঘন্টায় কিভাবে আপনারা 3টা প্যাসেজ কমপ্লিট করতে পারবেন, যেটা আইএলটিএস রিডিংয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, টাইম ম্যানেজমেন্ট, সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে। সো কারো যদি সেটাও দরকার হয় আমার চ্যানেলে গিয়ে ঝটপট দেখে আসতে পারেন। এখন আমি আসি আজকের ভিডিওতে। সো আজকের লিস্ট অফ হেডিংয়ের যেই ক্লাসটা আমি নিচ্ছি বা লিস্ট অফ হেডিংয়ের যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এরপর লিস্ট অফ হেডিং নিয়ে কারো কোনো ভয় থাকবে না এবং এটা আপনাদের কাছে আরও বেশি মজার মনে হবে, আপনারা এনজয় করবেন যে রিডিং করতে বসছি লিস্ট অফ হেডিং আগে করবো, আপনাদের কাছে এমন মনে হবে। আচ্ছা, প্রথমত কিছু টিপস ট্রিক্স আমরা একটু দেখি যে আসলে কোন টিপস ট্রিক্সগুলো আমাদের আগে ফলো করা উচিত। ফার্স্ট অফ অল, আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে হেডিং এবং সাব হেডিং খুব ভালো মতো পড়তে হবে। এই দুইটা জিনিস আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট আইএলটিএস রিডিংয়ে, কারণ আপনি যখন একটা প্যাসেজের হেডিং এবং সাব হেডিং খুব ভালো মতো পড়ে ফেলেছেন, তখন আপনার মাথায় অলরেডি আইডিয়া চলে এসেছে যে এই প্যাসেজটাতে কী নিয়ে কথা হবে বা এই প্যাসেজটার মধ্যে কেমন টাইপের ভোকেবুলারি আমি ফেস করব, কেমন ধরনের আইডিয়া আমি পাবো। সো হেডিং এবং সাব হেডিং অনেক ইম্পর্ট্যান্ট। হেডিং কোনটা, সাব হেডিং কোনটা? হেডিং হচ্ছে বড় করে যে নামটা থাকে সেটাই হচ্ছে হেডিং, এবং সাব হেডিং হচ্ছে এর নিচে অনেক সময় এখানে ইটালিক আকারে কিছু কথা লেখা থাকে। হেডিংয়ের জাস্ট আর একটু ব্রডলি এক্সপ্লেনেশন বলতে পারেন, সেটাই হচ্ছে সাব হেডিং। এটা হেডিংয়ের নিচে ইটালিক আকারে লেখা থাকে। এই প্যাসেজে নেই, সব প্যাসেজে আসলে হেডিংয়ের নিচে সাব হেডিং থাকে না। সো হেডিং সাব হেডিং আমরা খুব ভালো মতো পড়বো। নেক্সট আসি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা একটু সবাই মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোশ্চেন আগে পড়া যাবে না। কেন আমরা কোশ্চেন আগে পড়বো না? এটার একটা
ভালো কারণ আছে, সেটা আমি বলি। কোশ্চেন আগে না পড়ার রিজন হচ্ছে, আপনি ধরেন কোশ্চেন আগে পড়লেন, কোশ্চেন বলতে আসলে কি, যে পয়েন্টগুলো দেওয়া আছে হেডিংয়ে, তাই তো, সেটা আমি আগে পড়লাম। কয়টা পয়েন্ট দেওয়া আছে আমার এখানে? অলমোস্ট 10টা পয়েন্ট আপনি পড়বেন। পড়ার পরে আপনি কিওয়ার্ড নিলেন, যেহেতু আমাদের অবশ্যই কোশ্চেন পড়ে কিওয়ার্ড নিতে হয়, সো আমরা কিওয়ার্ড নিলাম। ফর এক্সাম্পল আমি এখান থেকে নিলাম ইন্সপিরেশন, এখান থেকে নিলাম হচ্ছে আমি অল্টারনেটিভস, মানে ডিফারেন্ট কিছু কথা বলতেছে, আমি এখান থেকে নিলাম যে ডিফিকাল্টিস, একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলোকে আমি কিওয়ার্ডস নিলাম। নেওয়ার পরে আমাকে কি করতে হবে? আমাকে প্যাসেজের মধ্যে গিয়ে প্যারাটা পড়তে হবে, পড়ে আমি আবারও কোশ্চেনে আসবো, এসে এখন আমাকে শুরু থেকে আবার পুরোটা পড়তে হবে। এমন হতেই পারে যে 1 নম্বর প্যারার সাথে আপনার লাস্ট যেই হেডিংটা ছিল সেটা ম্যাচ করলো, তো সেক্ষেত্রে আপনি একটু ক্যালকুলেশন করেন, আপনি উপরের যেই হেডিংগুলো আছে সেগুলো ডাবলবার পড়া হলো, দ্যাটস এ টাইম ওয়েস্ট। সো আমাদের টাইম ওয়েস্ট করার দরকার নাই। আইএলটিএস রিডিংয়ে টাইম অনেক ইম্পর্টেন্ট। আপনি প্যাসেজ 1-এ 15 থেকে 17 মিনিটে আপনাকে শেষ করতে হবে, প্যাসেজ 2 আরেকটু ডিফিকাল্ট, সো সেটা আপনাকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, প্যাসেজ 3 আর একটু বেশি ডিফিকাল্ট, সো আমরা ফার্স্ট প্যাসেজে যে টাইমটুকু একটু বাঁচিয়েছিলাম 3 মিনিট বা 5 মিনিট, সেটা আমরা থার্ড প্যাসেজে অ্যাপ্লাই করব এবং সেটাকে দিব আমরা 25 মিনিটের মতো সময়। সো টাইম বাঁচানোর জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা কোনো হেডিং বা কোশ্চেন যেটাই বলেন না কেন সেটা আমরা পড়ব না। তাহলে আমরা কিভাবে শুরু করব? জাস্ট ফলো মি। সো কোশ্চেন আগে পড়া যাবে না, ফাইন, পড়লাম না, তাহলে কিভাবে কি করব? সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম প্যারা পড়ব, প্রথম প্যারা, মাইন্ড ইট, প্রথম প্যারা পড়বেন। প্যারা পড়ে সেটার সারমর্ম বা মূল কথা, অথবা আরও সহজে যদি আমি বলি যে আপনি আসলে প্রথম প্যারা পড়ে এখানে কি বলা হয়েছে, এটা এই প্রথম প্যারাটা পড়ার পরে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি আসলে কি জানলেন নাম্বার প্যারাটা পড়ে, আপনি আমাকে এক কথায় কি বলবেন? যে নাম্বার প্যারাতে এই জিনিস নিয়ে কথা বলা হয়েছে। সো সেই ধারণাটা আপনাকে নিতে হবে। আইএলটিএস রিডিং অনেক সহজ, জাস্ট স্টুডেন্টরা ভয় পায়, কমপ্লেক্স করে ফেলে শুধু, এটা একদম অহেতুক, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট একটু কাম ওয়েতে টিপস ট্রিক্স ফলো করে যদি আপনারা আইএলটিএস রিডিং সলভ করেন, রিডিং ইজ লাইক এ গেম। টু বি অনেস্ট, আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, ফার্স্ট অফ অল আমার কোনো মেন্টর ছিল না, আমি কোনো কোচিংয়ে যাইনি, কিছু করিনি, আমি নিজে প্রিপারেশন নিয়েছি, আমি এটাকে এনজয় করেছি, আমি এনজয় করে আইএলটিএস রিডিংটাকে পড়েছি, যার জন্য আমার কাছে এই জিনিসটা সহজ মনে হয়েছে। আচ্ছা, সো আমরা কি করব? প্রথম প্যারা পড়ে এটার সারমর্ম বা মূল কথা বা এখানে আসলে কি বলা হয়েছে, ওভারঅল আমি এখান থেকে কি জানতে পারলাম, সেই জিনিসটা টুক করে মাথায় নিব যে ওকে ফাইন, এই প্যারাতে এই জিনিস নিয়ে কথা হয়েছে, গেল। এরপর আমরা যাব হেডিংয়ে। আপনি 1 নম্বর প্যারা পড়লেন, ওকে, এবং 1 নম্বর প্যারা পড়ার পরে যেটাই বলেন না কেন, সো প্যারা পড়লেন, প্যারা পড়ার পরে আপনি এখান থেকে এক কথায় মাথায় নিলেন যে ঠিক আছে, প্যারাতে হচ্ছে এই জিনিস নিয়ে আসলে কথা বলা হয়েছে। এখন আপনি যাবেন কোশ্চেনে আপনি গিয়ে, মানে হেডিংয়ের মধ্যে আপনি এসে এখন আপনি হেডিং পড়বেন, 10টা হেডিংই পড়বেন, অ্যাট দ্য সেম টাইম কিওয়ার্ড নেবেন, এবং আপনি যখন পড়তে থাকবেন আপনার মাথায় ক্লিক করবে হয়তো বা 6 নম্বরে যেটা নিয়ে কথা বলেছে এটাই আমার নাম্বার প্যারাতে ছিল। সো অ্যাট দ্য সেম টাইম আপনি একটা অ্যান্সারও পেয়ে গেলেন, কিওয়ার্ডও দাগানো হয়ে গেল, আপনার টাইম এখানে বেঁচে গেল, আপনি একটা অ্যান্সারও পেয়ে গেলেন। সেজন্য আমি শুরুতে বলেছিলাম যে প্রথমে আমরা কোশ্চেন পড়বো না, আমরা কি করব? প্রথম প্যারাটা পড়ব, তাহলে এখানে আমি অ্যাট দ্য সেম টাইম একটা অ্যান্সারও পাবো এবং আমার কিওয়ার্ড দাগানো হয়ে গেল, কোশ্চেন পড়া হয়ে গেল, সো দুটোই হয়ে গেল। ওকে, সো আমরা হচ্ছে একটা প্যারা পড়লাম এবং এরপর আমরা সবগুলো হেডিং পড়ে ভালো মতো কিওয়ার্ডগুলোকে মার্ক আউট করব। কিওয়ার্ড মার্ক আউট করার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে সিরিয়াস হতে হবে এবং কিওয়ার্ড খুব সেন্সিটিভ জিনিস, সো আপনি যদি ঠিকমতো কিওয়ার্ডকে ক্যাচ আপ করতে পারেন, দ্যাটস ইট, আপনি আইএলটিএস রিডিংয়ে ভালো স্কোর অ্যাচিভ করতে পারবেন। এরপর আসি, কোনো কিওয়ার্ড যদি সেম টু সেম মিলে যায় তাহলে বুঝতে হবে দ্যাটস এ ট্র্যাপ, আপনার এখানে ঝামেলা আছে, এইটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করানো হয়েছে। কিভাবে সেম টু সেম মিলে গেলে? ফর এক্সাম্পল, আমাদের প্যাসেজে একটা ওয়ার্ড ছিল ডিফিকাল্ট এবং আপনি
হেডিংয়ে গিয়েও একটা ওয়ার্ড পেয়েছেন ডিফিকাল্ট, এবং আপনার মাথায় তখনই ক্লিক করবে, ও আমি তো প্যাসেজে এই ওয়ার্ডটা পাইছিলাম, আমি তো হচ্ছে এখানেও এই ওয়ার্ডটা আছে, তার মানে এটাই হবে অ্যান্সার। নো, কখনোই সেম টু সেম থাকবে না কিওয়ার্ড কখনোই সেম টু সেম থাকে না, কোনো অ্যাডজেক্টিভ বা নাউন কখনোই সেম টু সেম থাকবে না, সেটা আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য দেওয়া হয়েছে। সো সেম টু সেম ওয়ার্ড থাকলে কখনোই সেখানে যাবেন না। দেন আসি, প্রতিটা প্যারাগ্রাফের প্রথম এবং শেষ 3 লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট। পুরো প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, বাট প্রথম এবং শেষ 3 লাইন বলতে আমি আসলে কী বুঝিয়েছি, যেমন এটা অনেক বড় প্যারা, এখন এই প্যারার সব লাইনে কি ইম্পর্টেন্ট? নো। অনেক বড় বড় প্যারা যখন থাকে তখন ফোকাস দিবেন প্রথম 3 লাইনে এবং শেষ 3 লাইনে। সো যখন অনেক বড় প্যারা থাকবে তখন ফোকাস কোথায় দিবেন? প্রথম 3 লাইনে এবং শেষ 3 লাইনে। এবং যেগুলো ছোট ছোট প্যারা সেটা তো আসলে সবটা পড়তেই হবে, এবং সবটা পড়তে সেটা সময়ও লাগবে না। সো বড় প্যারার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, প্রথম 3 লাইন শেষ 3 লাইন একটু ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে সেটা হচ্ছে হেডিং খুঁজে যদি না পান বা যদি বুঝতে না পারেন তাহলে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আপনি এ প্যারাতে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, আপনি বিতে চলে যাবেন। ওইটা অটোমেটিক আপনার যখন হেডিংয়ের অপশন কমতে থাকবে তখন অটোমেটিক আপনি পেয়েই যাবেন যে এ প্যারা কোন হেডিংয়ের সাথে মিলছে। সো কোনো একটা হেডিং যদি খুঁজে না পান, এক প্যারাতে সময় নষ্ট করা যাবে না, ওইটা ওইখানেই রেখে পরের প্যারাতে চলে যাবেন, দ্যাটস ইট। এই দুইটা অপশন যেই দুইটা আমি লিখেছি এটা আসলে সামটাইমস কাজে দেয়, সামটাইমস কাজে দেয় না, বাট মাথায় রাখা ভালো। সেটা হচ্ছে কমার পরে সাপোর্টিং আইডিয়া থাকে, অর্থাৎ একটা টপিক, একটা নাম বা একটা কোনো কিছু দিয়েছে, তারপরে কমা দিয়ে আসলে সেটার একটু ডিটেলস লেখা থাকে। সো সেটা আসলে খুব বেশি পরিমাণে সেটার প্রতি ফোকাস না দিলেও চলে। সেমিকোলনের পর আগের কথার এক্সপ্লেনেশন থাকে, কাইন্ড অফ একই রকমের জিনিসপত্র। সো এখন আমি চলে যাই প্যাসেজে। আমি টিপস ট্রিক্সগুলোকে আসলে কেন একসাথে রাখি, যাতে করে আপনাদের টিপস ট্রিক্সগুলো আগে একবার দেখলে সুবিধা হয় যে ঠিক আছে এগুলো হচ্ছে আমি মাথায় রাখবো। আমি চাইলেই শুধুমাত্র প্যাসেজ পড়ায় দিতে পারতাম, বাট না, আমি চিন্তা করেছি টিপস ট্রিক্স আমি আলাদা করে হচ্ছে নোট ডাউন করি, যাতে স্টুডেন্টের এটা দেখে প্রথমে বুঝতে সুবিধা হয় যে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে আসে আমি এখন প্যাসেজের মধ্যে, যে প্যাসেজে আমি আসলে এখন কিভাবে কি করব বা কিভাবে সলভ করব। ওকে, সো এটা একটা টপিকের নাম হচ্ছে দ্য ডিসোনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। হেডিং পরে আমি আসলে কি বুঝতেছি, ফর এক্সাম্পল আপনি এই ওয়ার্ডটা চিনেন না, ডিসোনেটর। রিডিংয়ে যেটা হয়, অনেক ওয়ার্ডই আমরা আসলে চিনি না, তখন আমি কি করব? আমি তো ওয়ার্ডটা চিনি না, এটার মানে কি, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। চেষ্টা করবেন যতটুকু পারা যায় মাথায় নেওয়ার ততটুকু মাথায় নিতে। যেমন পরেরটুকু দেখে কিন্তু আমি বুঝতে পারছি এখানে বিশুদ্ধ পানি তৈরি করা বা এরকম কোনো কিছুর কথাই বলা হচ্ছে, প্রডিউসিং ক্লিন ওয়াটার। ডিসোনেটর কি? কোনো একটা মেশিন হতে পারে, যন্ত্র হতে পারে, কোনো প্রোডাক্ট হতে পারে, এনিথিং, বাট আলটিমেটলি এখানে কি নিয়ে কথা হচ্ছে? প্রডিউসিং ক্লিন ওয়াটার। সো এতটুকু আমি বুঝতে পারলাম, ওকে ফাইন, পানি বিশুদ্ধ করা, সামথিং লাইক দিস, এরকম কিছু নিয়ে কথা হবে পুরো প্যাসেজে। এখন আমি যাই প্যাসেজের মধ্যে কী নিয়ে কথা হচ্ছে সেটা একটু দেখি। আমি এ প্যারা পড়বো, আমি দু একটা সলভ করে আপনাদেরকে দেখাবো। সো এ প্যারাতে আসলে কী নিয়ে কথা বলা হয়েছে, ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড। শুরুতেই বলি আমরা কিন্তু কোশ্চেন পড়লাম না, আমি প্রথমে এ প্যারা পড়বো, তারপর আমি যাব কোশ্চেন পড়ার জন্য। ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s। আচ্ছা, কে? উইলিয়াম জনসন, কোনো একজন ব্যক্তি, নাউন, was impressed with the basic rooftop solar heating systems that were on many homes. সো এখানে আসলে কি বলছে, রিডিং অলওয়েজ যখন পড়বেন সহজে মাথায় নেওয়ার চেষ্টা করবেন, কখনোই একদম ধরে ধরে বাংলা বোঝার দরকার নাই। আমরা আসলে যে সোসাইটিতে বড় হয়েছি বাংলিশ বুঝেই বড় হয়েছি, সো বাংলিশটাকেই কাজে লাগাই। সো আমি এখান থেকে বুঝতেছি যে সে থাইল্যান্ডে ঘুরতেছিল কিছু একটা, এই ব্যক্তি সে ইমপ্রেসড হয়েছিল কি দেখে, একটা রুফটপ সোলার সিস্টেম বা সোলার হিটিং সিস্টেম দেখে। কোথায়? অনেক অনেক ঘরের মধ্যে সে দেখছিল, মানে থাইল্যান্ডের অনেক বাসাতে সে হচ্ছে ছাদে সোলার হিটিং সিস্টেম দেখে ইমপ্রেসড হয়েছিল সে, ওয়াও এই জিনিসটা এরকম টাইপের কিছু একটা হয়েছিল। ওকে, ওয়ার, যেখানে কি করা হয়েছিল, energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. Domestic মানে কি? ঘরের কাজ। সো যেখানে আসলে এই যে
রুফটপ সোলার হিটিং সিস্টেমটা ছিল, এই রুফটপ সোলার হিটিং সিস্টেমে আসলে কি করা হয়েছিল, এনার্জি কোথা থেকে, সূর্যের এনার্জি আসলে অ্যাবজর্ব করা হতো একটা প্লেটে, এবং সেটা হচ্ছে ইউজ করা হতো কিসের জন্য, পানিকে গরম করার জন্য, টু হিট ওয়াটার, কিসের, আর পানি গরম করে আমরা কি করি, আলটিমেটলি ঘরের কাজ করি, গোসল, রান্নাবান্না বা যে কোনো কিছু করানো হয়। ওকে, দেন কি বলছে, 2 decades later, এই ধরনের ওয়ার্ডগুলো আপনারা বারবার আইএলটিএস রিডিংয়ে পাবেন। সো কিছু কিছু ভোকেবুলারি আছে যেগুলো আসলে রিপিটেড, এগুলো একটু নোট ডাউন করে রাখলে রিডিং পড়তে অনেক সুবিধা হয়। সো 2 decades later, Jensen developed that basic idea he saw in Southeast Asia. এই সাউথ-ইস্ট এশিয়া বলতে আসলে কার কথা বলতেছে বোঝা যায়, সাউথ-ইস্ট এশিয়া বলতে বেসিকলি এই থাইল্যান্ডের কথা বলতেছে। 2 দশক পরে গিয়ে জেনসন ওই আইডিয়াটাকেই, ওই বেসিক আইডিয়া, কোন আইডিয়া, ওই যে সে দেখছিল, ইমপ্রেসড হয়েছিল সে দেখে যে ও আচ্ছা ওরা হচ্ছে ছাদের মধ্যে সোলার হিটিং সিস্টেম ইউজ করে, সেটা দিয়ে সূর্যের আলো ব্যবহার করে বা সূর্যের তাপ ব্যবহার করে বা সূর্যের এনার্জিটাকে অ্যাবজর্ব করে সেটাকে দিয়ে হচ্ছে পানি গরম করে। সো সেটাকে সে ডেভেলপ করছে, সেই আইডিয়াটাকেই সে ডেভেলপ করছে ইনটু এ পোর্টেবল ডিভাইস, একটা পোর্টেবল ডিভাইসে। পোর্টেবল ডিভাইস মানে কি, এটা কমন জিনিস, কারণ হচ্ছে এখন পোর্টেবল অনেক কিছু চলে আসছে আমাদের আশেপাশে। সো পোর্টেবল ডিভাইস আশা করি সবাই জানেন। সো পোর্টেবল ডিভাইস দ্যাট ইউজেস দ্য পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটার। সো এমন একটা পোর্টেবল ডিভাইসে সে এটাকে পরিণত করছে, ওই আইডিয়াটাকেই ডেভেলপ করে, যেটা কিনা এখন সূর্যের যে শক্তি সেটা ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করে। সো আলটিমেটলি আমি যদি এখন এক কথায় বলি যে আমি এ প্যারা পড়ে আসলে কি জানতে পারছি, এ প্যারাতে আসলে কি নিয়ে কথা হয়েছে, সো আমি সিম্পলি বলবো যে কোনো এক ব্যক্তি থাইল্যান্ডে গিয়ে কোনো একটা জিনিস দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়েছিল, সেই জিনিসটাকেই বা সেই আইডিয়াটাকেই সে পরবর্তীতে আইসা একটা যন্ত্রের মধ্যে কাজে লাগাইছিল বা একটা যন্ত্রের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করছিল। দ্যাটস অল, এটাই তো, এতটুকু আমি জানছি, এখান থেকে আর কিছু জানি নাই। ওকে, এখন আমি যাব আমার হেডিংয়ে অর্থাৎ কোশ্চেনে। এখন আমি কোশ্চেনের মধ্যে অ্যাট দ্য সেম টাইম কিওয়ার্ড নিব এবং আমি ওই যে এ প্যারা পড়ে আসছি সেটা কার সাথে ম্যাচ হলো সেটাও বের করতে থাকবো। সো আমার এক ঢিলে 2 পাখি হয়ে যাবে। প্রথমটাই বলছে গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন। ফিনান্স বলতে কি বোঝায়, টাকা পয়সার জিনিস। ফার্স্ট প্যারাতে টাকা পয়সা রিলেটেড কিছুই ছিল না, সো বাদ। অ্যান্ড আনএক্সপেক্টেড বেনিফিট, কোনো একটা সুবিধা, তারপর আনএক্সপেক্টেড সুবিধা যেটা সে এক্সপেক্ট করে না, এমন কোনো সুবিধা রিলেটেড আমরা কিছুই পাই নাই, নো, সো বাদ। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। ইনিশিয়াল ইন্সপিরেশন মানে কি, কোনো কিছু থেকে ইন্সপায়ার হওয়া, রাইট, এবং সেটা দিয়ে আবার নতুন প্রোডাক্ট। সো নতুন প্রোডাক্ট আমরা একটা পাইছি, সেটা হচ্ছে সে একটা পোর্টেবল ডিভাইস বানাইছিল এবং সে ইন্সপায়ার ঠিক কথাটা নাই, বাট সে ইমপ্রেসড হয়েছিল, রাইট। সো 3 নাম্বারটাকে আমি মাথায় রাখি যে হ্যাঁ এটা মিলতে পারে, নট শিওর, যেহেতু নিচে আমার এখন অপশানস আছে, সো এটাকে আমি পয়েন্ট আউট করে গেলাম। পরেরটা আসি, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। সো এখানে কাস্টমারের কথা আছে, কাস্টমার রিলেটেড কিছুই পাইনি। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। সো কোন জিনিসটা এই ডিভাইসটাকে ডিফারেন্ট করছে অল্টারনেটিভ থেকে। অল্টারনেটিভ মানে কি, মানে এই টাইপেরই অন্য কোনো ডিভাইস, সেটা থেকে কোনো একটা কারণে এই ডিভাইসটা ভিন্ন হয়েছে, তার মানে 2টা ডিভাইসের কথা বলা হয়েছে। আমার এই প্যারাতে 2টা ডিভাইস ছিল না, একটা ছিল সিস্টেম আর একটা ছিল ডিভাইস, একটা ছিল হিটিং সিস্টেম আর একটা ছিল ডিভাইস। সো এটা না। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, মানে বিভিন্ন সোর্স থেকে পানি এনে বিশুদ্ধ করা। সো বিভিন্ন সোর্সের কথা না, বিভিন্ন সোর্স মানে কি, পানির বিভিন্ন সোর্স বলতে কি বোঝায়, নদী, নালা, বৃষ্টি, এগুলোই তো। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, নেগেটিভ কথা, নেগেটিভ কিছুই আমি পাইনি। প্রোডাকশনের ডিফিকাল্টিস নো, কিছু না। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, লাভ, লস, প্রফিট এগুলোর কথা, বাট বিজনেস রিলেটেড আমি এখনও কিছু পাইনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। ওয়ার্ম ওয়েলকাম দিয়ে আসলে কি বোঝায়, যে ওই ডিভাইসটাকে সবাই অনেক পছন্দ করতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, এরকম কিছু পাইনি। সে জাস্ট একটা ডিভাইস বানাইছে, এখন ওইটা আসলে বাজারে আসছে কিনা, সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে কিনা, এরকম কিছুই পাইনি। দ্য নাম্বার অফ পিপল অ্যাফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। সো মানুষের সংখ্যা যারা কিনা পানির স্বল্পতায় ভুগছিল, পানির স্বল্পতা রিলেটেড কিছু পাইনি। সো আলটিমেটলি আমার অ্যান্সার কোনটা,
অ্যান্সার হচ্ছে আমার 3। সো অ্যাট দ্য সেম টাইম আমি কিওয়ার্ড দাগানো হয়ে গেল এবং আমি একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমি ব্যাক করব বিতে, যে বিতে আসলে এখন কিসের কথা বলা হচ্ছে। ওকে, বিতে কি নিয়ে কথা বলা হচ্ছে একটু দেখি। দ্য ডিসেলিনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট। মোবাইল মানে কি, মানে যেটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। একটু যদি আমি সহজ এক্সাম্পল দিই তাহলে এটা একদম মাথায় গেঁথে যাবে। সেটা হচ্ছে আমরা মোবাইল টয়লেট বলে থাকি, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। সো সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। দ্য ডিসেলিনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডিসেলিনেশন ইউনিট দ্যাট ক্যান মেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। ওয়েট এ মিনিট, কি বলতেছে যে দ্যাট ক্যান টেক, পানি নিতে পারে বিভিন্ন প্লেস থেকে, সাচ অ্যাজ সি, রিভার্স, বোরহোলস অ্যান্ড রেইন, এবং সেগুলোকে পিউরিফাই করে কিসের জন্য? ফর হিউম্যান কনজাম্পশন, মানুষের ব্যবহারের জন্য। আমি শুরুতে একটা টিপস ট্রিক শেয়ার করছিলাম যে প্যারার প্রথম 3 লাইন শেষ 3 লাইন ইম্পর্টেন্ট। প্রথম 3 লাইনের মধ্যেই আমি এটার অ্যান্সার পেয়ে গেছি। কিভাবে? যে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে এসে সেটাকে বিশুদ্ধ করে। এখানে বিভিন্ন সোর্সের কথা অলরেডি লেখা আছে, সি, রিভার্স, বোরহোলস এবং রেইন, অনেকগুলো সোর্স। সো এটার অ্যান্সার কোনটা হবে? এইটার অ্যান্সার হবে হচ্ছে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। বিভিন্ন সোর্স থেকে পানি এনে সেটাকে পিউরিফাই করা হয় বা ক্লিন করা হয় বিভিন্ন সোর্স থেকে। সো আলটিমেটলি আমার এত কিছু বোঝার দরকার নেই, আমার মাথা আমি এত খরচ করতে চাই না। বিভিন্ন সোর্সের কথা বলা হয়েছে, আমি বিভিন্ন সোর্স এখানে পেয়ে গেছি এবং সেখান থেকে পানির পিউরিফায়ার কথা আছে, ক্লিন যেটা বোঝায় সেটাও আছে। সো দ্যাটস অল, পেয়ে গেছি। এরপর আসি সিতে, অনেক বড় প্যারা। সো এটার ক্ষেত্রেও ওই যে আমরা খেয়াল রাখবো কি প্রথম 3 লাইন শেষ 3 লাইন, বাট হ্যাঁ মাঝখানে আমাকে পড়তে হবে। বাট সেটা কি পড়বেন? জাস্ট হচ্ছে কুইকলি আপনি হচ্ছে রিড আউট করে চলে যাবেন, বাট প্রথম 3 লাইন শেষ 3 লাইন একটু ফোকাস দিয়ে পড়বেন। ওকে, আমরা একটু পড়ি। দ্য ডিসেলিনেটর ক্যান প্রডিউস 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার পার ডে। প্রতিদিন এটা 15 লিটার পানি তৈরি করতে পারে। ওকে, মানে পিউরিফাই করতে পারে। সো আলটিমেটলি এতক্ষণে বোঝা হয়ে গেছে ডিসেলিনেটরই হচ্ছে ওই যন্ত্রটা আসলে, যেটা হচ্ছে ওই ব্যক্তি তৈরি করছিল বা আবিষ্কার করছিল, হোয়াট এভার। এনাফ টু সাস্টেইন এ ফ্যামিলি ফর কুকিং অ্যান্ড ড্রিঙ্কিং। একটা ফ্যামিলির জন্য কুকিং ড্রিঙ্কিংয়ের জন্য যথেষ্ট আসলে। ওকে, ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট, এটার প্রধান সেলিং পয়েন্ট আসলে কী ছিল? এটা যে বিক্রি হচ্ছিল কেন, কারণ কি? আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক, অন্য আরেকটা ডিসেলিনেশন টেকনিক যেটার নাম এখানে লিখে দিছে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক। ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই। এটার কোনো জেনারেটেড পাওয়ার সাপ্লাই দরকার হয় না। এটার কি দরকার হয়? জাস্ট সানলাইট, দ্যাটস অল। এটার যে সানলাইট দরকার হয়। তার মানে এখানে তুলনা করা হয়েছে যে অন্য যে স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক আছে সেখানে জেনারেটেড পাওয়ার সাপ্লাই দরকার হয়, বাট এখানে এই যে ডিসেলিনেটরটা এটাতে কি দরকার হয়? এই ডিসেলিনেটরে শুধুমাত্র সানলাইট দরকার হয়। এটা মনে হচ্ছে আরেকটা অপশনের সাথে অলরেডি ম্যাচ আপ হয়ে গেছে। কার সাথে? আমি যদি একটু চোখ বুলাই সেটা হচ্ছে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ। অন্য ডিভাইস থেকে এটাকে কোন জিনিসটা ডিফারেন্ট মানে ভিন্ন করছে? ওই যে এটাতে শুধুমাত্র সানলাইট দরকার হয় আর অন্যগুলাতে জেনারেটেড পাওয়ার দরকার হয়। 3টার অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আসি ডিতে, কি বলা হচ্ছে? এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট অ্যাট লিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন লিভস উইথ সিভিয়ার ওয়াটার স্ক্যারসিটি ফর অ্যাট লিস্ট এ মান্থ এভরি ইয়ার। ওয়াটার স্ক্যারসিটি, এই ওয়ার্ডটা হতে পারে আপনার কাছে অজানা, যেটা আমি বুঝতেছি না। কি বললো যে সিভিয়ার ওয়াটার স্ক্যারসিটি প্রতি বছর 1 মাসে, মানে কি বলতেছে আসলে? সো তখন একটু আসলে বেশি পড়বেন, আর একটু 2-1 লাইন পড়বেন বোঝার জন্য। কি বলছে? জনসন সেজ দ্যাট বি 2030 half of the world's population will be living with water stress. এতক্ষণে বোঝা হয়ে গেছে ওয়াটার স্ক্যারসিটি আসলে কি বোঝাচ্ছে? পানির স্বল্পতা। এবং প্রথম 2 লাইনের মধ্যে বলছে যে রিসেন্ট অ্যানালাইসিস বলতেছে যে 2/3 মানুষ, পৃথিবীর যে জনসংখ্যা আসলে সেটার মধ্যে মানুষজন কি প্রতি বছর অ্যাটলিস্ট 1 মাসের জন্য হলেও তারা পানির স্বল্পতায় ভোগে। সো এটার অ্যান্সার আমি পেয়ে গেছি।
পানির স্বল্পতা, আমার আর কিছু লাগবে না, কিওয়ার্ড ম্যাচ হয়ে গেছে মানে আমার অ্যান্সার মিলে গেছে। এটা কোনটা হবে? দ্য নাম্বার অফ পিপল, যারা কিনা ওয়াটার শর্টেজে ভুগতেছে। দ্যাটস অল। সো এটার অ্যান্সারও পেয়ে গেলাম। আমি মোটামুটিভাবে হচ্ছে 4টা সলভ করে দেখালাম যে আসলে একটু যদি আপনারা টিপস ট্রিক্স ফলো করেন, একটু মাথায় রাখলে, কাম ওয়েতে চিন্তা করলে, লিস্ট অফ হেডিং পানি ভাত, অ্যাকচুয়ালি নট লিস্ট অফ হেডিং, আইএলটিএস রিডিংটাই অনেক বেশি পরিমাণে সহজ হয়ে যাবে। একটু যদি মাত্র আপনারা জাস্ট হচ্ছে টিপস ট্রিক্স ফলো করেন এবং একটু যদি বুঝে পড়ার ট্রাই করেন, দ্যাটস অল, আর কিছু দরকার হয় না। যাই হোক, আমার নেক্সট ভিডিওতে আমি আইএলটিএসের অন্য একটা মডিউল নিয়ে আবারও টিপস ট্রিক্স শেয়ার করব এবং আমি আমার জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব, আমি আসলে কিভাবে অ্যাপ্লাই করেছি। এবং যেহেতু আমি কোনো প্রকার কোনো এজেন্সির হেল্প নেইনি, আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে, আসলে আমি কিভাবে অ্যাডমিশন পেয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ইন দ্য মিন টাইম আমার ব্যাচ হচ্ছে শুরু হয়ে যাবে, মেবি প্রবাবল ডেট হচ্ছে মে লাস্ট উইকে আমার ব্যাচ শুরু হবে। সো যে মের মিডে আমি হচ্ছে অ্যাডমিশন ক্লোজ করে দিব। সো মিড মেতে যেহেতু আমার অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, এর মাঝে আপনাদের অ্যাডমিশন নিতে হবে। আমার ব্যাচের সিট খুবই লিমিটেড, মাত্র 7 থেকে 10 জন, যেহেতু আমি আসলে খুব বেশি পরিমাণে গ্যাদারিং পছন্দ করি না। সো 7 থেকে 10 জন স্টুডেন্টকে নিয়ে আমি পড়াবো এবং প্রত্যেকটা স্টুডেন্টস স্পিকিং প্র্যাকটিসের সুযোগ পায় আমার ব্যাচে। অলরেডি আমার ব্যাচের ডিটেলস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোডেড হয়ে গেছে, আমার ফেসবুক পেজেও ভিডিও আপলোডেড আছে। সো কেউ যদি অ্যাডমিশন নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং খুব দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু সিট অনেক লিমিটেড। আর এছাড়াও আপনারা আসলে কোন টপিকের উপরে ভিডিও চান সেটা নিয়েও কমেন্ট করতে পারেন, বা কোন টপিকগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে সুবিধা হবে সেটা নিয়েও আসলে কমেন্ট করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলেও কমেন্টে জানাতে পারেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেটাও আসলে আপনারা কমেন্টে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন এবং আইএলটিএসের বেস্ট প্রিপারেশন নেবেন। আল্লাহ হাফেজ।